ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টিম হন্টেড হিস্ট্রিজ কোনোভাবেই এইসব উৎসাহিত করে না। হন্টেড হিস্ট্রিজ, যার পরদে পরদে রহস্য। আমাদের ইতিহাসের পাতায় লুকিয়ে রয়েছে এমন কিছু অচেনা অজানা রহস্য যা আমাদের মনে ভয়ের সঞ্চার করে। হন্টেড হিস্ট্রিজ আপনাদের জন্য এনেছে তেমনই কিছু রহস্য রোমাঞ্চে ভরা নানান স্বাদের সব অলৌকিক কাহিনীর সম্ভার। শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ কাহিনী, শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে কবরডাঙ্গায় এক রাত। গল্প পাঠে তাজ। গল্পের অন্যান্য চরিত্রে দেবজিৎ, দেবাশিস, সুপ্রভাত, অভিরূপ, স্বরূপ, অভিজিৎ, রাই, পম্পা এবং গল্পের সূত্রধার আমি দেবজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প, শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে কবরডাঙ্গায় এক রাত। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি ছেড়ে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও, আমি আর কিছু করবো না। পালাতে পারবি না, কোথাও পালাতে পারবি না। এই দুটো পিরিয়ড ধরে ইকোনমিক্স ক্লাসটা হয় না, কি বোরিং লাগে ক্লাসটা করতে, তোকে কি আর বলি কৌস্তব। মৈনাকের কথা শুনে কৌস্তব বলে ওঠে, একদম যা বলেছিস ভাই, এই ইকোনমিক্স ক্লাসটা এত বোরিং আর ফালতু। সত্যি কলেজে ভর্তি হওয়ার সময় কেন যে এই সাবজেক্টটা নিতে গেলাম কে জানে। কলেজ ক্যান্টিনের টেবিলে বসতে বসতে তিনজনে এই কথা বলে। ওদের তিনজনের এই কথা শুনে জয় বলে, ইকোনমিক্স সাবজেক্টটা ক্লাস 11-12-এ আমার এত বোরিং লাগতো, তাই তো কলেজে উঠে আর নিইনি। জয়ের কথা শুনে রাঘব বলল, তুই বেঁচে গেছিস জয়, আমাকে, কৌস্তবকে আর মৈনাককে 4 বছর ধরে সাবজেক্টটা টানতে হবে। এসব করতে করতে না দেখবে চাকরির জন্য পড়া হয়ে উঠল না। রাঘবের কথা শুনে কৌস্তব বলল, এটা তুই একেবারে ঠিক বলেছিস রাঘব, এই সাবজেক্টটা এত কঠিন, তাই তো সে সমস্ত ভেবেই মন দিয়ে পড়ছি যাতে অ্যাটলিস্ট ফেল না করি সাবজেক্টটায়। রাঘব ও কৌস্তবের এই কথা শুনে মৈনাক বলে ওঠে, এই তোরা এই টিফিন টাইমে এইসব অশুভ কথা রাখতো, খুব খিদে পেয়েছে, কি অর্ডার করবো বল তোরা। মৈনাকের কথা শুনে রাঘব বলে, আমার জন্য একটা ভেজ চাউমিন অর্ডার দে। রাঘবের কথা শুনে জয় আর কৌস্তব একই অর্ডার দিতে রাজি হলো। আমাদের জন্যেও তাই অর্ডার দে, আজ আর আলাদা করে কিছু খেতে ইচ্ছে করছে না। তখন মৈনাক বলে, আচ্ছা ঠিক আছে, তোরা যা খাবি আমিও তাই খাবো। এই কথা বলে মৈনাক খাবার অর্ডার দিতে চলে যেতেই কৌস্তবের চোখ পড়ে জয়ের হাতে ধরা একটা বইয়ের দিকে। সেটার দিকে তাকিয়ে কৌস্তব জিজ্ঞেস করে, এই জয়, তুই এটা কিসের বই পড়ছিস? এটা কি ভূতের গল্পের বই না ক্রাইম থ্রিলার? কৌস্তবের প্রশ্ন শুনে জয় বইটার দিকে একবার তাকিয়ে হেসে উঠে বলে, এটা এটা ভৌতিক প্লাস ক্রাইম থ্রিলারের উপর বই, আর এই বইটি যিনি লিখেছেন তিনি আমার খুব প্রিয় একজন লেখক। তোর পড়া হয়ে গেলে একবার দিস তো। রাঘব জয়ের হাতে ধরা গল্পের বইটার দিকে তাকিয়ে বেশ উদাসভাবে বলে, ছোটবেলায় কত গল্পের বই পড়তাম জানিস, বাবা প্রত্যেক রবিবার আমার জন্য একটা নতুন গল্পের বই নিয়ে আসতো, আর সেগুলো এক সপ্তাহে পড়ে আমি শেষ করে দিতাম। আর বইমেলা হলে তো প্রত্যেক বছর বাবা মায়ের সাথে যেতাম, নতুন নতুন বই কিনে আনতাম অনেক।
কিন্তু দিন দিন পড়াশোনার চাপটা এতই বাড়তে লাগলো, এসব আর পড়তে পারলাম না। সেসব স্মৃতি যে কোথায় মিলিয়ে গেল, মনে পড়লে খুব খারাপ লাগে জানিস তো। রাঘবের কথা শুনে জয় বলে, আমি তো মাসে একটা করে গল্পের বই কিনি, আর প্রতিদিন রাতে শোয়ার আগে একটা করে গল্পের বই পড়ি। আমার আবার প্রতিদিন রাতে গল্পের বই না পড়লে ঘুমই আসে না। আর তোরা আমার বাড়ি গিয়ে একদিন দেখবি, আমার ঘরে নানা ধরনের গল্পের বইতে ভর্তি। ইতিমধ্যে মৈনাক খাবার অর্ডার দিয়ে এসে জয়ের কথাগুলো শুনে বলে ওঠে, এই তোরা জানিস, জয়ের কিন্তু শুধু গল্পের বই পড়ার শখ নেই, তার সঙ্গে আরও একটা শখ আছে। আমি কিন্তু জানি, বলবো জয়? এই কথা বলে মৈনাক ভ্রু কুঁচকে জয়ের দিকে তাকিয়ে মিটিমিটি করে দুষ্ট হাসি হাসে। মৈনাকের মুখ থেকে এই কথা শুনে কৌস্তব ও জয় মৈনাকের দিকে তাকিয়ে বলে, ও বাবা, জয়ের গল্পের বই পড়া ছাড়া আর কি শখ আছে যা আমরা জানি না আজ পর্যন্ত? মৈনাক জয়ের দিকে তাকিয়ে বলল, জয় নাকি মাঝে মাঝে নানা ধরনের ভৌতিক জায়গায় ঘুরতে যায় এবং সেখানে গিয়ে ভূত আছে কিনা তার সন্ধান করে। জানিস তোরা? তুই সত্যি সত্যি ভৌতিক জায়গায় ঘুরতে যাস নাকি? জয় মাথা নেড়ে বলল। হ্যাঁ। কৌস্তব বলল, আচ্ছা, সেই ভৌতিক জায়গাগুলোতে গিয়ে তুই কখনো কিছু অনুভব করিসনি বা দেখিসনি কোনোদিনও? জয় তখন কৌস্তবের কথা শুনে মুখ বেঁকিয়ে বলল, না রে, কোনোদিনও কিছু অনুভব করিও নি, আর দেখা তো দূরস্থ। সেই ক্লাস 11 থেকে মা বাবার চোখ এড়িয়ে কলকাতার বিভিন্ন পোড়ো বাড়ি, শ্মশান, গোরস্থান এইসব জায়গায় ঘুরেছি, কিন্তু ভূত আমি কোনোদিনও দেখিনি। সব জায়গায় যাওয়া আমার বৃথা। জয়ের কথা শুনে রাঘব বলে ওঠে, তুই তো তাও পড়াশোনার ফাঁকে ভৌতিক জায়গাগুলো ঘুরতে যাস, আমার তো যাওয়ার ইচ্ছা করলেও যেতে পারি না। এদিকে পড়াশোনার চাপ, আর এদিকে বাড়ির এত কড়া নজর। রাঘব ও জয়ের কথার মাঝে কৌস্তব বলে ওঠে, বাপরে বাপ, তুই তো সাহস করে ভৌতিক জায়গাগুলো ঘুরেছিস। আমি হলে রাতের বেলা তো ওই জায়গায় হার্ট ফেল করেই মরে যেতাম। কৌস্তবের কথা শুনে মৈনাক একটু মুখ বেঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, থাক, তোর ওই সব ভৌতিক জায়গায় ঘুরে কাজ নেই। তুই যা ভীতু, জয় তোকে ধর কোনো ভূতের বাড়িতে নিয়ে গেল, তুই ওই ভূতের বাড়ির গেটের সামনেই পা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো হার্ট অ্যাটাক করবি, তারপর তোর মৃত্যুর জন্য কেস খাবে জয়। মৈনাকের কথা শুনে জয় ও রাঘব হো হো করে হেসে ওঠে। এরপর ক্যান্টিনে বেয়ারা ওদের জন্য টেবিলে খাবারগুলো রেখে দিয়ে যেতেই রাঘব খেতে খেতে বলে, আচ্ছা জয়, তোর যখন ভৌতিক জায়গা ঘোরার এতই শখ, আমার সাথে একটা জায়গায় যাবি? জয় বলল, কোথায় রাঘব? মাদারীপুর। রাঘবের মুখ থেকে মাদারীপুর নামটা শুনে জয়ের ভ্রু দুটো কুঁচকে যায়। জয় বলে, আচ্ছা, মাদারীপুর নামটা কেমন যেন শোনা শোনা লাগছে। ওখানে কি আছে? পশ্চিম মেদিনীপুরের দিকে। আমি শুনেছি মাদারীপুর গ্রামে নাকি একটা পরিত্যক্ত গৌরস্থান আছে। সেই গৌরস্থানটা নাকি ভৌতিক। ওই গৌরস্থানের আশেপাশে যারা থাকে তাদের মুখে শোনা যায় সন্ধে হলেই এই পরিত্যক্ত কবরস্থানের ভেতরে নানা আওয়াজ ভেসে আসে এবং কারা যেন ঘুরে বেড়ায় সন্ধ্যার পর। কেউই কবরস্থানের পাশ দিয়ে যায় না ভয়ে। আর শোনা গেছে নাকি আজ থেকে 1 বছর আগে আমাদের বয়সী একটা ছেলে একা একা ওই মাদারীপুরের পরিত্যক্ত গৌরস্থানে গিয়েছিল, কিন্তু পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের রিপোর্টে ছেলেটা যে কিভাবে মারা গেছে বা কারাই মেরেছে আজও তার রহস্য থেকে গেছে সবার মনে। রাঘবের মুখে এইসব কথা শুনে জয় বলে, তুই ঠিক জানিস মাদারীপুরে ওই পরিত্যক্ত গোরস্থানে সত্যি সত্যি ভূত আছে? রাঘব বলল, সত্যি মিথ্যা জানি না, এই কদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপ থেকে এই জায়গাটার ব্যাপারে জানতে পারি। গ্রুপটার নাম কি? স্মোকি হরর প্লেস। তাহলে আজ রাতে সার্চ করে দেখতে হচ্ছে। যদি মাদারীপুরে সত্যি সত্যি ওই রকম ভৌতিক স্থান থাকে, তাহলে তো আমি পুজোর সময় যাব ওই জায়গায় ঘুরতে। রাঘব বলল, এইবারে তোর একা গেলে হবে না, আমিও কিন্তু যাব তোর সঙ্গে। জয় ও রাঘবের কথা শুনে মৈনাক বলল, এই তোরা দুজন আমাকে একা রেখে চলে যাবি? আমিও তোদের সঙ্গে যাব, বলে রেখে দিলাম। জয় বলল, আচ্ছা আচ্ছা, তাই হবে। তুই আমাদের দুজনের যাওয়ার আগে ঠিক জানতে পারবি
তোকে না নিয়ে তো আর যাচ্ছি না। এরপর ক্লাসের ঘন্টা পড়তেই ওরা চারজন তাড়াতাড়ি টিফিন শেষ করে পরের ক্লাসের উদ্দেশ্যে ক্লাসে চলে যায় যে যার মতো। স্পুকি হরর প্লেস। সোশ্যাল মিডিয়ায় সার্চ অপশনে স্মুকি হরর প্লেস কথাটা লিখতেই সঙ্গে সঙ্গে ল্যাপটপের স্ক্রিনের উপরে গ্রুপের ছবিটা লেখা সমেত ভেসে ওঠে। জয় সেই গ্রুপের ভেতরে ঢুকে গ্রুপটা একটু স্ক্রোল করতেই দেখে রাঘবের কথা অনুযায়ী সত্যি সত্যি একটা লোক ওই গ্রুপে মাদারীপুর কবরডাঙ্গা সম্পর্কে কবরটার ছবি দিয়ে কী সব যেন লিখেছে। মাদারীপুর কবরডাঙ্গায় কবরের ছবিগুলো আর লেখাগুলো দেখে জয় ধীরে ধীরে পড়তে শুরু করল। ওই মাদারীপুরের ভৌতিক কবরস্থানটা সম্পর্কে জয় মাদারীপুরের ভৌতিক কবরের স্থানটা পড়ে দেখল। রাঘব যা বলেছে লোকটাও সেখানে তাই লিখেছে। এইসব তথ্য পড়ে ল্যাপটপের পাশে ফোনটা হাতে তুলে নিয়ে জয় রাঘবকে ফোন লাগায়। ফোনটা কিছুক্ষণ রিং হতেই রাঘব ফোনটা তুলে ঘুম ঝরানো গলায় হাই তুলতে তুলতে বলে, কিরে জয়, এত রাতে ফোন করছিস? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে। শোন না, মাদারীপুরে ওই কবরস্থানটা সম্পর্কে পড়লাম, তুই যা বলেছিস লোকটা সেখানে তাই লিখেছে। আমি ভাবছি পুজোর সময় তুই, আমি আর মৈনাক যাব। তুই কি রাজি আমার সঙ্গে যেতে? জয়ের কথা শুনে রাঘব বলল, অবশ্যই যাব, তোকে তো বললাম কালকে কলেজে। আচ্ছা বেশ, তাহলে আমি মৈনাককে আমাদের মাদারীপুরে যাওয়ার ব্যাপারটা জানিয়ে দিই, কি বলিস? হ্যাঁ জানি রে। ও হ্যাঁ শোন, আমরা কিন্তু সপ্তমীর দিন রওনা দিচ্ছি এখান থেকে। তোর কোনো অসুবিধা নেই তো? না না, কিসের অসুবিধা? এই তুই আর মৈনাক যাচ্ছিস আমার সঙ্গে, এতেই আমি খুব খুশি। রাঘব বলে, ও হ্যাঁ আরেকটা কথা, হোটেল বুকিং আর ট্রেনের টিকিটের খরচ কিন্তু আমি দেবো, তুই এটা নিয়ে টেনশন করবি না। সপ্তমী দিন আসতেই জয়, রাঘব ও মৈনাক দুপুর 11:30 নাগাদ হাওড়া থেকে ট্রেন ধরে মাদারীপুর গ্রামের দিকে তিনজনে রওনা দেয়। এই মাদারীপুর গ্রামটা ছিল পশ্চিম মেদিনীপুরের দিকে। এই রাঘব, মৈনাক, জয় ও কৌস্তব এরা চারজন স্কুল লাইফ থেকে খুব ভালো বন্ধু। এরা চারজন একে অপরকে ছাড়া কোনোদিনও থাকেনি। তাই তো চারজন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে একই কলেজে ভর্তি হয়, যাতে তারা একসঙ্গে থাকতে পারে। এদের চারজনের একে অপরের সম্পর্ক দেখে মনে হবে এরা যেন আগের জন্মের রামায়ণের 4 ভাই ছিল। রামায়ণের 4 ভাই যেমন একে অপরকে ছাড়া থাকতে পারত না, এরা 4 বন্ধুও সেরকম ছিল, একে অপরকে ছাড়া থাকতে পারত না। যা কাজ করত ওরা একসঙ্গে চারজনই করত। এবারে রাঘব, মৈনাক, জয় ও কৌস্তব এদের চারজনের সম্পর্কে একটু বলা যাক কে কেমন। রাঘব ছিল ওদের চারজনের মধ্যে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর খুব আড্ডাবাজ ছেলে। জয় পড়াশোনায় অল্প ভালো হলেও খুব বইপ্রেমী আর নানান জায়গায় খুব অ্যাডভেঞ্চার করতে ভালোবাসত আর অজানাকে জানার চেষ্টা করত। কৌস্তব পড়াশোনায় সাদামাটা ছিল, বরাবর স্কুল লাইফ থেকেই আর ছোটবেলা থেকেই খুব ভীতু ছিল, বিশেষ করে ভূতে। আর মৈনাক, সে ছিল বড়লোক বাপের একমাত্র ছেলে, 1 নম্বরের বখাটে আর ফ্লার্টবাজ ছেলে। কলেজের কোনো সুন্দরী মেয়ে দেখলেই তার সঙ্গে মেলামেশা শুরু করে নাইট পার্টি আর হোটেলের বিছানা পর্যন্ত তার সঙ্গে চলে যেত শুতে। এছাড়া মৈনাকের নামে নানা ধরনের স্ক্যান্ডালও ছিল, কিন্তু বড়লোকের ছেলে ছিল বলে কেউ ওর গায়ে আজ পর্যন্ত কোনো রকম হাত দিতে পারেনি। এই ছিল চারজনের ভিন্ন ভিন্ন চরিত্র। ট্রেনটা যখন পশ্চিম মেদিনীপুরের মাদারীপুর স্টেশনে থামল, তখন ঘড়িতে বিকেল 4টে বাজে। ওরা তিনজন ট্রেন থেকে নেমে দেখে সূর্য পশ্চিম দিগন্ত রেখায় পাড়ি দিচ্ছে আস্তে আস্তে। রাঘব মাদারীপুর স্টেশনে নেমে
চারিদিকে চোখ ঘোরাতেই দেখে এটা একটা গ্রাম্য ছোট স্টেশন। কারণ স্টেশনটাতে বেশি দোকানপাট নেই বললেই চলে। যাও বা আছে তা হলো চা, চপ আর কয়েকটা স্টেশনারি দোকান, আর ফোনের দোকান, ফলের দোকান। এছাড়া পুরো স্টেশন চত্বরটা ফাঁকা, আর লোক বলতে ওই ট্রেনের কয়েকজন যাত্রী ঘোরাফেরা করছে। স্টেশনের চারিদিক বুনো ঝোপঝাড় আর সবুজ গাছপালায় ঘেরা, আর স্টেশনের প্ল্যাটফর্মটা পুরো এবড়ো খেবড়ো। মাদারীপুরের স্টেশনটা দেখলেই বোঝা যাচ্ছে এখনো কোনো রকম উন্নতি হয়নি। মৈনাক একটা আড়মোড়া ভাঙতে ভাঙতে হাই তুলতে তুলতে রাঘবকে বলে, ট্রেনে এতক্ষণ বসে থাকতে থাকতে গল্প করতে করতে মাথাটা আমার ধরে গেছে। বেশ চ, ওই স্টেশনারি গুমটি দোকানটা দেখি চা খেয়ে আসি গিয়ে চ। মৈনাকের কথা শুনে জয় বলে, কেন, তোর মাথা ছাড়ান দেওয়ার জন্য ওই মোক্ষম ওষুধটা আনিসনি? মৈনাক বলে, তুই কোন ওষুধের কথা বলছিস জয়? কেন রে, তোর ওই বিয়ার হুইস্কির ক্যানগুলো সেগুলো আনিসনি? ও, তুই ওইগুলোর কথা বলছিস? হ্যাঁ, ওগুলো ব্যাগে আছে, রাতে কবরখানায় গিয়ে খাবো। আর একটা সেক্সি মেয়ে ভূত দেখলে তার সঙ্গে একটু মজা করবো। মৈনাকের এই কথা শুনে রাঘব একটু তাড়া দিয়ে বলে, ওই মৈনাক, তোর বিয়ার আর মেয়ে তোর কাছে রাখতো, চল গিয়ে চা খাই, খুব মাথা ধরেছে। খালি মেয়ে আর বিয়ার ছাড়া কিছুই বোঝে না, উফ। এই কথা বলে ওরা তিনজন স্টেশনের ছোট গুমটি চায়ের দোকানের দিকে পা বাড়ায়। গুমটি চায়ের দোকানের সামনে ওরা যেতেই দেখে চায়ের দোকানের বাইরের বেঞ্চিতে একটা লোক বসে চা খাচ্ছে, আর চায়ের দোকানের ভেতরে বছর 50-এর এক মধ্যবয়সী লোক চেয়ারে বসে একটা রংচটা গামছা দিয়ে মুখ চোখ মুছছে। দেখেই বোঝা যাচ্ছে উনি চায়ের দোকানের মালিক। চায়ের দোকানের সামনে ওদের তিনজনকে দোকানের দিকে আসতে দেখে লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। লোকটাকে উঠে দাঁড়াতে দেখে রাঘব এগিয়ে যায় আর জিজ্ঞেস করে, আচ্ছা কাকা, এখানে চা ছাড়া আর কি পাওয়া যায়? লোকটা বলে ওঠে, বাবু, এই ডিম টোস্ট, রুটি, তরকার, ঘুগনি পাওয়া যায়। চায়ের দোকানের মালিকের মুখ থেকে এই কথা শুনে রাঘব বলে, আপনি বরং চা আর ডিম টোস্ট দিন চটপট, খুব খিদে পেয়েছে ট্রেন জার্নি করে। বাবু, আপনি আর একটু অপেক্ষা করেন, এই আমার এক্ষুনি চা আর ডিম টোস্ট হয়ে যাবে। এই কথা বলে লোকটা দেশলাই দিয়ে স্টোভ জ্বালায়, আর অন্যদিকে মৈনাক তার পিঠ থেকে ট্রেকিং ব্যাগটা বেঞ্চে রাখতে রাখতে জয়কে জিজ্ঞেস করে, এই জয়, এই আজ রাতেই তো তুই আর রাঘব সেই কবরখানায় যাবি, তাই না? জয় তখন ব্যাগের বোতলের খাপ থেকে জলের বোতলটা বের করে নিয়ে কয়েক ঢোক জল খেয়ে নিয়ে বলে, আমার আর রাঘবের তো সেই রকম প্ল্যান। আজ সারা রাত কবরডাঙ্গায় রাত কাটাবো, আর কাল দুপুরে ট্রেনে কলকাতায় ব্যাক করবো। জয়ের মুখ থেকে এই কথা শুনে মৈনাক বলে, তুই একদিন কবরখানায় রাত কাটাবি বলে এত মালকড়ি খরচ করেই অজগ্রামে এলি, একটা দিন থাকলে কি হয়? ইতিমধ্যে জয়ের মুখে কবরডাঙ্গায় যাওয়ার কথা শুনে চায়ের দোকানের মালিক ধরা ভয়ার্ত গলায় বলে ওঠে, বাবু, এই আজ রাইতে কোথায় যাইবেন কইলেন এক্ষুনি? জয় তখন চায়ের দোকানের মালিকের মুখের দিকে তাকিয়ে বেশ ক্যাজুয়ালিভাবে বলে, আচ্ছা, তোমাদের এই মাদারীপুরে যে পরিত্যক্ত কবরডাঙ্গা বলে একটা কবরখানা আছে না, সেখানে যাবো আজ রাতে একটু অ্যাডভেঞ্চার করতে, আমরা 3 বন্ধুতে মিলে। তোমরা বাবু এই গ্রামের যেখানে খুশি ঘোরো, তবে ওই ওই কবরডাঙ্গার কবরখানায় যেও না, যেও না। ওই পানে আজ পর্যন্ত যারাই গেছে তারা কেউ আর বাইসা ফেরে নাই। হ্যাঁ, আর আর যাও বা কয়জন বাইসা ফিরছে আমরা জানি তো। হ্যাঁ, তাদের মাথা পুরাই খারাপ হইয়া গেছে। চায়ের দোকানের মালিক আর চায়ের দোকানের সে আগন্তুক ভদ্রলোকের কথা শুনে ওরা তিনজন হো হো করে হেসে ওঠে, আর মৈনাক বলে, কাকারা, আপনারা আজকের যুগে দাঁড়িয়ে এই এখনো এসব ভূত, প্রেত, পিশাচ বিশ্বাস করেন? মৈনাকের কথা শুনে চায়ের দোকানের মালিক বলে ওঠে, আমরা গ্রামের লোকেরা গত 32 বছর ধরে ওই কবরডাঙ্গার কবরখানায় কি কি ঘটছে সবই দেখে আসছি। হ্যাঁ, তাই আমরা ভূত, প্রেত, পিশাচ এইগুলো বিশ্বাস করি।
তোমরা আধুনিক যুগের লেখাপড়া জানা বড়লোক বাপের ছেলে, তোমরা আমাদের কথায় বিশ্বাস নাই বা করতে পারো। আর আমরা তোমাদেরকে ওইখানে যেতে বারণ করলাম কারণ এইটা আমাদের গ্রামের লোকের কর্তব্য। এবার ওই অভিশপ্ত জায়গায় যাওয়া বা না যাওয়া তোমাদের ব্যাপার বাপু। এই ব্যাপারে আমরা তো তোমাদের আর বাধা দিতে পারি না। চায়ের দোকানের মালিকটার কথা শুনে মৈনাক একটু বিরক্ত মুখেই বলে ওঠে, কাকা, এই তোমার জ্ঞান দেওয়াটা এবার তাড়াতাড়ি বন্ধ করে এই চা আর ডিম টোস্টগুলো এবার দাও তো। বড্ড খিদে পেয়েছে আমাদের। মৈনাকের ঝাঁঝালো কথাগুলো শুনে চায়ের দোকানের মালিকটা চুপ করে যায় এবং তাড়াতাড়ি করে চা আর ডিম টোস্ট তৈরি করে দেয় ওদের। তারপর তাড়াতাড়ি ওরা তিনজন চা আর ডিম টোস্ট খেয়ে চায়ের দোকানের দাম চুকিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। ওদের তিনজনকে দেখে চায়ের দোকানের মালিক দু হাত জোর করে মাথা তুলে বলে, হে ভগবান, এরা জানি ওই অভিশপ্ত জায়গায় না যায়। হে তুমি একটু দেখো ভগবান, তুমি দেখো। স্টেশনের বাইরে বেরোতে বেরোতে জয় রাঘবকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুই এই যে হোটেলটা বুক করেছিস স্টেশন থেকে, সেটা কত দূরে রে? রাঘব বলল, বেশি দূরে নয়, এই তো আধ ঘন্টার পথ মাত্র। হোটেল বলতে এই পাড়া গ্রামে আর কই পাবো। একটা ভাইয়ের কাছে খবর পেয়েছিলাম এখানে নাকি একটা লজ আছে। এই লজের নাম্বারটা জোগাড় করে সেটাই বুক করেছি। এরপর স্টেশন চত্বর থেকে বাইরে বেরোতেই ওরা দেখে স্টেশনের লাগোয়া একটা ছোট বাজার। বাজারটা পেরিয়েই কয়েক পা হাঁটতে ওরা দেখতে পায় কয়েকটা রিক্সা ভ্যান চালক দাঁড়িয়ে আছে আর নিজেদের মধ্যে কী সব যেন গল্প করছে। রাঘব এগিয়ে গিয়ে ভ্যান চালককে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে শ্রীহরি লজটা কোথায় বলতে পারেন? ভ্যান চালক বলে, দাদা বেশি দূরে নয়, কাছেই। রাঘব বলল, আমাদের তিনজনকে ওই লজে নিয়ে যেতে কত ভাড়া নেবে? 60 টাকা দেবেন। ভ্যান চালকের ভাড়া শুনে ওদের তিনজনের বুঝতে বাকি রইল না শহরের লোক দেখে একটু বেশি ভাড়া চাইছে ওরা। তখন তারা সেই ভ্যান চালককে কিছু না বলে ভ্যানে উঠে পড়ে। তারপর সেই ভ্যান চালক ভ্যান নিয়ে শ্রী হরি লজের উদ্দেশ্যে রওনা দেয় ওদেরকে নিয়ে। এবড়ো খেবড়ো কাঁচা পাকা রাস্তা পেরিয়ে ভ্যানটা যখন শ্রীহরি লজের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, হেলতে দুলতে ওরা তখন মাদারীপুর গ্রামের চারিদিকের সুন্দর মোহময় প্রাকৃতিক দৃশ্যর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। সরু কাঁচা পাকা রাস্তার দুই ধারে বড় বড় ধান ও পাটের ক্ষেত। ক্ষেতের মাঝখানে আবার একটা ছোট খড় দিয়ে বানানো গোলাবাড়ি, আর রাতে যাতে ধান চুরি না হয় তার জন্য ক্ষেতের মাঝখানে বড় বড় কাকতারুয়া দাঁড় করানো। এছাড়া ক্ষেতের মাঝখানে বড় বড় পানা পুকুর, সেই পুকুরে আবার কয়েকজন মেয়ে বউ জল তুলছে আর 2-4 জন ওই পুকুরে স্নান করছে। এছাড়া মাটির ছোট ছোট ঘরবাড়ি তো আছে। এরপর ওদের ভ্যানটা গ্রামের কাঁচা এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে একটা পাঁচিল ঘেরা ছোট কালো গেটওয়ালা একতলা লাল বড় বাড়ির সামনে দাঁড়াতেই রাঘব বাড়িটার দিকে তাকিয়ে বলে, এই আমরা এসে গেছি, নেমে পড়। রাঘবের কথা অনুযায়ী জয় মৈনাক নেমে পড়ে ভ্যান থেকে। তারপর রাঘব ভ্যানের ভাড়া মিটিয়ে গেট খুলে লাল বাড়িটার ভিতরে ঢুকল। জয় আর মৈনাকও রাঘবের পিছু পিছু হাঁটল। বাড়িটার উঠোনে প্রবেশ করতেই ওদের তিনজনকে দেখে বাড়িটার ভেতর থেকে 1 বছর 40-42-এর এক ভদ্রলোক বেরিয়ে আসে আর ওদের দিকে এগিয়ে এসে বলে, আচ্ছা, আপনারা কি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, এই লজে আমাদের একটা বুকিং আছে আজকের জন্য। রাঘবের মুখে বুকিংয়ের কথা শুনে ভদ্রলোক বলল, আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। এরপর ওরা তিনজন ভদ্রলোকের কথা অনুযায়ী বাড়িটার ভেতরে প্রবেশ করতে ভদ্রলোক একটা ডাক দেয়, রঘু, এই রঘু, এদিকে একবার আয় তো। ভদ্রলোকের ডাকে 2-1 মিনিট পর বাড়ির ভেতরে একটা ঘর থেকে একটা বেটে মোটা এক ফর্সা দেখতে লোক হাই তুলতে তুলতে চোখ কচলাতে কচলাতে বাইরে বেরিয়ে আসতেই সেই ভদ্রলোক বলে, এই শোন রঘু, কলকাতা থেকে এনারা এসছেন, ওনাদেরকে ওদের ঘরটা দেখিয়ে দে যা।
এরপর ওরা তিনজন রঘুর সাথে ওদের ঠিক করা ঘরের দিকে এগিয়ে যায়। শ্রীহরি গেস্ট লজটা ছিল একটু অন্যরকম। বাইরের গেট দিয়ে ঢুকে সামনে ছোট উঠোন পেরিয়ে লজের একটা লম্বা খোলা বারান্দা পেরিয়ে করিডোরের দুই পাশ দিয়ে সারি সারি চলে গেছে ছোট ছোট থাকার ঘর। লজটা খুব একটা বড় নয়, আবার খুব একটা ছোটও নয়, মাঝারি বলা চলে, একটু মেষবাড়ি ধরনের। ওদের ঘরটা ছিল একদম করিডোরের শেষ মাথায়। রঘু ওদেরকে নিয়ে একটা বন্ধ দরজা ঘরের সামনে গিয়ে পৌঁছায়। রঘু চলে যেতেই ওরা তিনজনে ঘরে ঢোকে। দেখে ঘরটা বেশ মাঝারি ধরনের, কিন্তু বেশ ছিমছাম। ঘরে আসবাবপত্র বেশি নেই বললেই চলে। আসবাব বলতে ঘরে একটা বড় চৌকি, একটা টেবিল, একটা চেয়ার আর একটা আলমারি, আর ঘরের লাগোয়া একটা ছোট বাথরুম। মৈনাক ঘরে ঢুকে কাঁধের ট্রেকিং ব্যাগটা খুলে টেবিলের উপরে রাখতে রাখতে জয়কে জিজ্ঞেস করে, এই জয়, এই তোর ওই কবরখানা এই লজ থেকে কত দূর রে? বেশি দূরে তো নয়, এই কাছেই। গুগল লোকেশন তো তাই দেখাচ্ছে, এই দেখ। এই বলে জয় তার ফোনটা মৈনাকের দিকে এগিয়ে দেয়। মৈনাক ফোনে কবরডাঙ্গা লোকেশনটা দেখে বলে, এই কটায় যাবি সেখানে? এই ধর রাত 9:30-10টা। ইতিমধ্যে রাঘব গেস্ট হাউসের অর্ধেক ভাড়া মিটিয়ে দেয়। ঢুকতে ঢুকতে বলে, এই শোন, রাতে কিন্তু গেস্ট হাউস থেকে আমাদের খাবার দেবে না। এখান থেকে 5 মিনিট দূরে একটা হোটেল আছে, আমাদের ওখান থেকে খেয়ে আসতে হবে। 8টার দিকে চলে যাব, বুঝলি? 9টা বাজতে বাজতে সব বন্ধ হয়ে যাবে, গ্রাম এরিয়া তো। দাদা বাবুরা আসবো? রাঘবের কথার মাঝে বাইরে থেকে একটা গলা শোনা যায়। ওরা ঘরের বাইরে থেকে গলার আওয়াজটা শুনতে পেয়েই তাকিয়ে দেখে রঘু হাতে একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই ট্রের উপর আর 3-3টে কাঁচের গ্লাস সাজানো। রঘুকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বলে, আরে বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। জয়ের কথা অনুযায়ী রঘু ঘরে এসে টেবিলের উপরে ট্রে থেকে কাঁচের গ্লাসগুলো নামিয়ে রেখে ওদের দিকে তাকিয়ে বলে, দাদাবাবু, ঠান্ডা ঠান্ডা পুদিনা শরবত আছে, হ্যাঁ খেয়ে নিন। আমি নিজের হাতে আপনাদের জন্য বানিয়ে এনেছি। রঘু এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে জয় 3টে শরবতের গ্লাসের মধ্যে একটা শরবতের গ্লাস তুলে নেয়। তাতে চুমুক দিতে যাবে এমন সময় রঘু বলে ওঠে, আচ্ছা দাদাবাবুরা, পুজোর সময় আপনারা কলকাতায় না থেকে এই অজ গ্রামে কি করতে এসেছেন? ঘুরতে? মৈনাক তখন কিছু একটা বলতে যাচ্ছিল। রাঘব তখন চোখ টিপে ইশারায় তার মুখ বন্ধ করতে বলে। রাঘব রঘুর দিকে তাকিয়ে বলে, আসলে আমরা কোনোদিনও গ্রাম দেখিনি, তাই গ্রামের পুজো একটু দেখতে এসেছি আর কি, কালই চলে যাব। রাঘবের এই কথা শুনে রঘু কেমন যেন সন্দেহ দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না, ঘর থেকে বেরিয়ে চলে যায়। রঘু ঘর থেকে বেরিয়ে যেতেই ওরা তিনজনে ট্রেনে পরা জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে বিছানায় একটু গড়িয়ে নেয়। ঘড়িতে 8টা বাজতেই গেস্ট হাউস থেকে বেরিয়ে গেস্ট হাউসের মালিক কিরণবাবুর কথা অনুযায়ী হোটেলে খেতে চলে যায়। ওরা তিনজন গেস্ট হাউস থেকে বেরোতেই দেখে সারা মাদারীপুর গ্রামটা ঘন অন্ধকারে ডুবে রয়েছে। সেই সঙ্গে সারা রাস্তাঘাট ফাঁকা, শুধু দূরে দূরে 1-2 হলুদ স্ট্রিট লাইট জ্বলার জন্য রাস্তাটা হালকা আলোকিত রয়েছে। রাঘব রাস্তায় হাঁটতে হাঁটতে বলে, এটা যদি কলকাতা হতো না, দেখতে রাস্তায় লোক একেবারে গিজগিজ করছে। রাঘবের কথা শুনে মৈনাক বলল, এই একদম ঠিক বলেছিস রাঘব, এখন তো কলকাতায় দুর্গা পুজো চলছে, এখন রাস্তা তো লোক পুরো গিজ গিজ করছে। আর এখানে এসেছি দেখ, এই পুজোর সময় পুজো মনেই হচ্ছে না, এসে থেকে একটা ঢাকের আওয়াজ পর্যন্ত শুনতে পাইনি। জয় রাস্তার চারিদিকটা একবার তাকিয়ে নিয়ে বলল, দেখ গ্রামটা কেমন ঝিম মেরে রয়েছে, মনে হচ্ছে কোনো ঘুমপুরি বা শ্মশানপুরীতে বেড়াতে এসেছি।
এরপর গেস্ট হাউস ছাড়িয়ে কিছুটা এগোতেই একটা সাদা আলোর রেখা চোখে পড়ে এবং সঙ্গে কিছু লোককে দেখা যায়। দূর থেকে সাদা আলোর রেখা দেখে রাঘব চোখের উপর হাত দিয়ে দুই বন্ধুর উদ্দেশ্যে বলে, এই তোরা দূরে আলোর রেখাটা দেখতে পাচ্ছিস? মৈনাক বলল। হ্যাঁ। রাঘব আবার বলল, আমার মনে হচ্ছে না ওটাই ভাতের হোটেল, চল তো গিয়ে দেখি। এরপর ওরা তিনজন কিছুটা এগোতেই দেখে কিরণবাবুর কথা অনুযায়ী গেস্ট হাউস থেকে 5 মিনিটের হাঁটা পথে সত্যি সত্যি একটা ছোট ভাতের হোটেল আছে। হোটেলের সামনে যেতেই দেখে ভিতরে 2-5 জন লোক বসে আছে, কেউ রুটি খাচ্ছে, কেউ বা ভাত। এরপরে ওরা হোটেলে ঢুকে একটা টেবিলে বসতেই একটা 19-20 বছরের ছেলে চলে আসে আর জিজ্ঞেস করে, বাবুরা কি খাবেন, ভাত না রুটি? রাঘব জয় ও মৈনাকের দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু ভাত খাবো, তোরা কি নিবি? মৈনাক বলল, আমি ভাত। জয় তুই? আর আমি রুটি। রাঘব তখন হোটেলের ছেলেটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, ভাত আর রুটির সঙ্গে খাবার জন্য আর কি আছে? বাবু ভাতের সঙ্গে ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া, ডিমের ঝোল। আর রুটির সঙ্গে তরকা, ঘুগনি, ডিমের কারি আর চিকেন কারি। আচ্ছা, তাহলে 2 প্লেট ভাত, 1 প্লেট রুটি আর সাথে 2টো চিকেন কারি দিয়ে দাও। রাঘবের থেকে খাবারের অর্ডারটা নিয়ে ছেলেটা চলে যেতেই মৈনাক জয়কে জিজ্ঞেস করে, এই জয়, এই তুই কি এখান থেকে একেবারে খাওয়া দাওয়া করে ওই কবরডাঙ্গায় যাবি না? না, হোটেল থেকে খেয়ে গেস্ট হাউসে যাব, তারপর টর্চ আরো কিছু টুকিটাকি জিনিস নিয়ে তারপর যাব কবরডাঙ্গায়। আর গেস্ট হাউস থেকে কবরডাঙ্গা তো বেশি দূর নয়, এই ধর আধ ঘন্টার রাস্তা। ওদের কথা বলার মাঝেই সেই ছেলেটা একটা ট্রেতে করে ওদের খাবার নিয়ে এলো। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা আর চিকেন কারি। বাচ্চা ছেলেটা ওদের সামনে খাবার দিয়ে চলে যেতেই ওরা একে একে সময় নষ্ট না করে খেয়ে নেয়। তারপর খাবারের দাম চুকিয়ে আবার গ্রামের অন্ধকার পথ ধরে গেস্ট হাউসে চলে যায়। তারপর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাত 10:30 নাগাদ কবরডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। আর আধ ঘন্টার মধ্যে একটা আধ ভাঙা পাঁচিল ঘেরা জায়গার সামনে এসে দাঁড়ায় ওরা। সেদিকে টর্চের আলো ফেলতেই ওরা বুঝতে পারল এটা একটা কবরখানা। আর এটাও বুঝতে পারল ওরা কবরডাঙ্গায় এসে পড়েছে। এরপর ওরা চারিদিকে একবার চোখ ঘুরিয়ে দেখে কবরডাঙ্গা জায়গাটা খুব নিঝুম, নিস্তব্ধ এবং আশেপাশে কোনো বাড়িঘর নেই বললেই চলে। পুরো ফাঁকা। যাও বা বাড়িঘর আছে তাও দূরে দূরে। আর কবরের আশেপাশে গাছপালা জঙ্গলে ভর্তি। আর পুরো জায়গাটা অন্ধকার ঘুটঘুট করছে। একটাও স্ট্রিট লাইট নেই। মৈনাক চারিদিকটা একবার তাকিয়ে নিয়ে জয় ও রাঘবের উদ্দেশ্যে বলে, এই এই এ আমরা কোথায় এলাম রে? এই চারিদিকে পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা ভূতপুরীতে বেড়াতে এসেছি। এই কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা, এই চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না, তোদের কেউ না। জয় চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে রাঘব ও মৈনাককে বলল, ভাই, সত্যি সত্যি এবারে মনে হচ্ছে আমি একটা ভূতের জায়গায় ঘুরতে এসেছি। উফ, কি দারুণ পরিবেশ দেখেছিস! কলকাতায় এই রকম পরিবেশ কি দেখা যায় তুই বল? আরে কলকাতায় তো সুন্দরী সুন্দরী সেক্সি মেয়ে দেখা যায়, তুই ভূত ওইখানে কি করে খুঁজে পাবি বল জয়? রাঘব তখন মৈনাকের দিকে তাকিয়ে বলে, এই তুই ফালতু বকা বন্ধ করতো, যেই কাজে এসেছি চল সেই কাজে যাই। ভিতরে গিয়ে দেখি ভূত আছে নাকি টাকা নষ্ট হলো। ওরা তিনজনে কবরখানায় প্রবেশ করতেই কোথা থেকে একটা বাজে পচা গন্ধ তাদের নাকে এসে লাগে। সঙ্গে সঙ্গে ওরা পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দেয়। রাঘব বলে, ইস, কি পচা আষ্টে গন্ধ রে বাবা, গা একেবারে গুলিয়ে গেল, সঙ্গে অন্নপ্রাশনের ভাতও বেরিয়ে আসবে। এই কথা বলে রাঘব একটা পরিত্যক্ত ভাঙা কবরের উপর হড়হড় করে বমি করে দেয়। রাঘব যখন বমি করছিল তখন ওদের মাথার উপর দিয়ে একটা বিরাট কালো প্যাঁচা তীক্ষ্ণ স্বরে ডাকতে ডাকতে চলে গেল।
ওই প্যাঁচার ওই বৃষ্টি ডাক শুনে মনে হলো আজ কারুর সঙ্গে এই কবরখানায় কিছু একটা ঘটনা ঘটবেই। এরপর রাঘব চোখে মুখে একটা জলের ঝাপটা দেয়। একটু সুস্থ হতেই সে বলে, এই ভাঙা গেটের সামনে না দাঁড়িয়ে চল ভেতরের দিকে যায়, ও গন্ধে আর থাকা যাচ্ছে না। এই বলে ওরা তিনজন ভেতরে ঢুকে এইদিক ওইদিক তাকাতে একটা বড় কবরের পাশে লোকজনের বসার জন্য একটা বেদি মতো করা আছে। ওরা টর্চের আলোয় ওই বেদিটা দেখে বেদির সামনের দিকে এগিয়ে যায়। সেখানে বসে মৈনাক কিডব্যাগ থেকে একটা বিয়ারের ক্যান বের করে তাতে চুমুক দিতে দিতে বলে, এই নির্জন কবরস্থানে না যদি আমার একটা এই সুন্দরী বান্ধবীকে নিয়ে আসতাম না, এই খুব ভালো হতো বুঝলি। কারণ এই অন্ধকারে নির্জন স্থানে বেশ ফুর্তি করা যেত, কেউ দেখতে আসতো না, কারণ সবাই তো এখানে ঘুমিয়ে। মৈনাকের এই কথা কানে না দিয়ে জয় ও রাঘব দুজনে একটু এদিক ওদিক ঘোরাফেরা করছিল আর ফোনে ভিডিও করছিল। জয় যখন ঘুরে ঘুরে ফোনে ভিডিও করছিল, ওর শুধু মনে হচ্ছিল ওর ঘাড়ের কাছে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। ওই নিঃশ্বাসের আওয়াজ স্পষ্টভাবে জয়ের কানে আসতেই সে সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকায় ঠিকই, কিন্তু কাউকে দেখতে পায় না। মৈনাক দেখল দুই বন্ধু তার কথায় পাত্তা না দিয়ে যখন ভিডিও করছে, তখন সে বিরক্তভাবে দুই বন্ধুকে বলল, এই তোরা ঘুরে ঘুরে ভিডিওই কর, আমি বরঞ্চ এই কবরখানাটা ঘুরে ঘুরে দেখি, কবরখানাটা বেশ বড় আছে। এই বলে মৈনাক দুই বন্ধুর মতো ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কবরখানায় ঘুরে ঘুরে দেখতে লাগলো। এরপর সে ঘুরতে ঘুরতে কবরখানার পূর্ব দিকে আসতেই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। মৈনাক দেখে একটা মাঝারি ধরনের কবরের উপর একটা মেয়ে পিছন ফিরে বসে আছে। মেয়েটার পরনে হালকা সবুজ রঙের চুড়িদার। নির্জন অন্ধকার কবরখানায় একটা মেয়েকে কবরের উপর এইভাবে বসে থাকতে দেখে মৈনাকের বেশ সন্দেহ হয়, আর মেয়েটাকে দেখে মাথা চুলকাতে চুলকাতে বলে, এই গভীর রাতে একটা নির্জন মেয়ে কবরখানায় কি করছে একা একা? দেখতে হচ্ছে তো। এই কথা বলে মৈনাক মেয়েটার দিকে এগিয়ে যায়। আপনি কে? এই ফাঁকা নির্জন অন্ধকারে কবরখানায় কি করছেন? আপনার এখানে একা একা ভয় করছে না? কিছুক্ষণ নীরবতার পর মেয়েটা মৈনাকের দিকে মুখ না ফিরিয়ে বলে, আমি তো এখানেই থাকি আজ 1 বছর ধরে, আমি এখানেই আছি। মেয়েটার কথা শুনে মৈনাক বলে, ও তুমি এখানকার মেয়ে? তা তোমার নাম কি? মৈনাকের প্রশ্নটা শুনে মেয়েটা ধীরে ধীরে মৈনাকের দিকে ফেরে ঠিকই, কিন্তু মেয়েটার লম্বা চুলগুলো দিয়ে মেয়েটার মুখটা ঢাকা ছিল, তাই মৈনাক মেয়েটার মুখটা দেখতে পেল না টর্চের আলোয়। এরপর ধীরে ধীরে মেয়েটা এগিয়ে এসে মৈনাকের সামনে দাঁড়ায়। তারপর মেয়েটা তার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরাতে সরাতে হিস হিসে গলায় বলে, দেখো তো মৈনাক, আমাকে চিনতে পারো কিনা? এই বলে মেয়েটার মুখের উপর থেকে চুলগুলো সরাতেই মেয়েটার মুখটা দেখা মাত্রই মৈনাক চিৎকার করে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলে, মোহনা তুই? মোহনাকে দেখা মাত্রই মৈনাক সঙ্গে সঙ্গে কিসের একটা যেন ভয়ে পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। মৈনাক ছুটতে ছুটতে আবার একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। সে দেখে ওই কবরখানায় একটা ছোট টিনের চালের একটা কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরের সামনে কে যেন একটা দাঁড়িয়ে আছে, কিন্তু এত অন্ধকার আর ধোঁয়া থাকার জন্য মৈনাক ভালো করে দেখতে পেল না ওই কুঁড়ে ঘরের সামনে কে দাঁড়িয়ে আছে, ছেলে না মেয়ে। শুধু তার ছায়ামূর্তিটাই দেখতে পেল। মৈনাক কুঁড়ে ঘরের সামনে ছায়ামূর্তিটাকে দেখে চিৎকার করে বলে ওঠে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ও ও ও ও আমাকে মারতে আসছে। মৈনাক দেখল
তার চিৎকার শুনে ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে, কিন্তু কোনো কথা বলছে না। ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এসে মৈনাকের সামনে যখন দাঁড়ালো, আকাশের ভাঙা চাঁদের আলোয় মৈনাক সেই ছায়ামূর্তিটার মুখ দেখে চমকে ওঠে আর কাঁপা কাঁপা গলায় বলে, বিপাশা, তুই? মোহনার মতো বিপাশাকে দেখা মাত্র মৈনাক আবার কিসের ভয়ে যেন ছুটতে ছুটতে পালায়। এরপর মৈনাক ছুটতে ছুটতে একটা বড় ভাঙা ইটে পা লেগে মুখ থুপে পড়ে যায়। পড়ে যেতে এসে ব্যথায় কুঁকিয়ে ওঠে ঠিকই, কিন্তু সে আবার নিজেকে সামলে নিয়ে যখনই উঠতে যাবে, দেখে তার সামনে একটা মেয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। মৈনাক ধীরে ধীরে ওঠে আর হাত জোর করে মেয়েটার উদ্দেশ্যে বলে, আপনি আমাকে বাঁচান, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মৈনাকের এই কথা শুনে মেয়েটা হো হো করে হেসে উঠে বলে, তোর যে পাপের ঘোড়া পূর্ণ হয়েছে রে মৈনাক, তুই এবারে মৃত্যুর জন্য প্রস্তুত হ। মেয়েটার এই কথা শুনে মৈনাক চমকে ওঠে, যন্ত্রণা মাখানো গলায় বলে, কে আপনি? মৈনাকের কথা শুনে মেয়েটা ধীরে ধীরে মৈনাকের দিকে তাকাতেই মৈনাক মেয়েটাকে দেখে ভয়ে চমকে ওঠে আর কাঁপা কাঁপা গলায় বলে, দিয়া, তুমি? মোহনা, বিপাশা ও দিয়ার দিকে দেখে যে মৈনাক পিছন ফিরে পালাতে যাবে, তখনই দেখে মোহনা তার জ্বলন্ত লাল দুটো চোখ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে হাসতে হাসতে, আর বলছে, তোর মতো পাপিষ্ঠদের এই পৃথিবীতে কোনো ঠাঁই নেই। মোহনাকে দেখে মৈনাক আবার সেই অন্য পথ ধরে পালাতে যাবে, তখনই বিপাশা বলে মেয়েটা মোহনার মতো তার লাল দুটো জ্বলন্ত চোখ নিয়ে ধীরে ধীরে হাসতে হাসতে এগিয়ে আসে আর বলে, তোর যে পাপের ঘোড়া পূর্ণ হয়েছে রে মৈনাক, তুই এবারে মৃত্যুর জন্য প্রস্তুত হ। এরপর মৈনাক চারিদিকে তাকিয়ে দেখল চারিপাশে এই তিনটে মেয়ে তাকে ঘিরে আছে আর হা হা করে হাসছে। মৈনাক মোহনা, বিপাশা ও দিয়ার দিকে দেখে ভয়ার্ত গলায় বলে ওঠে, এই 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 তোরা এখানে কি করতে এসেছিস? যা যা, চলে যা, চলে যা বলছি। তুই যে আমাদের উপর অন্যায় করেছিস তার প্রতিশোধ নিতে এসেছি আমরা। এই 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 একদম 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 মিথ্যে কথা বলবি না তোরা। তোদের ওপর আমি এমন কি অন্যায় করেছি রে? কি অন্যায় করেছি? হ্যাঁ, তোরা আমার উপর প্রতিশোধ নিতে যে ফিরে এসেছিস। তুই কি অন্যায় করেছিস আমাদের উপর? আমরা এক এক করে তোকে মনে করাবো। দাঁড়া, মনে করাচ্ছি। এই কথা বলে মোহনা বলে মেয়েটা মৈনাকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলে, মৈনাক, তোর মনে পড়ে আজ থেকে 2 বছর আগে ইংলিশ কোচিংয়ে আমার আর তোর আলাপ হয়। ওই ইংলিশ কোচিংয়ে তুই আমার খুব ভালো বন্ধু ছিলিস। আমি না গেলে তুই সেদিন কোচিংয়ে পড়তে যেতিস না। আমি আর তুই ভালো বন্ধু ছিলাম ঠিকই, কিন্তু তুই আমাকে মনে মনে খুব হিংসা করতিস, কারণ আমি খুব ভালো রেজাল্ট করতাম। একদিন কোচিংয়ে স্যার ইংলিশ পরীক্ষা নিয়েছিল আমাদের সবাইকে। সেই পরীক্ষায় আমি প্রথম হই আর তুই ফেল করিস, খুব কম নাম্বার পাস। এবং তুই কম নাম্বার পাওয়ার জন্য স্যার আমাদের সামনে তোকে খুব অপমান করে ও তোকে কোচিং থেকে তাড়িয়ে দেয়। স্যারের অপমানের রাগটা তোর
উপরে এসে পড়ে। তারপর তুই মনে মনে ঠিক করিস আমাকে তোর পথ থেকে সরাবি। তাই একদিন আমাকে তুই তোর বাড়ি ডাকিস। তুই কি পড়া বুঝতে পারছিস না, তার জন্য সেদিন তোর বাড়িতে কেউ ছিল না। আমি তোর বাড়ি যাই, এরপর গিয়ে দেখি তুই তোর কয়েকজন খারাপ বন্ধুদের নিয়ে আড্ডা মারছিস আর তার সঙ্গে মদ সিগারেট খাচ্ছিস। এরপর আমি যেই তোর বাড়ি ঢুকি, তুই তোর বন্ধুদের নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়িস এবং আমার শরীর ভোগ করে তোর শরীরে খিদে আর মনের অপমানের জ্বালা মেটাস। তারপর আমাকে তুই তোর ওই বন্ধুরা মিলে মেনে ফেলিস। তারপর আমার দেহটাকে তোরা গোপনে গঙ্গা জলে ফেলে দিয়ে আসিস। সেই দিন রাতে মোহনার কথা শুনে মৈনাক মোহনার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি রাগের বসে সেদিন তোর সাথে অন্যায়টা করে ফেলেছি অন্যায়টা। ছেড়ে তোকে ছেড়ে দেবো? কখনো না। তোর মতো পাপিষ্ঠদের এই পৃথিবীতে কোনো ঠাঁই নেই। মৈনাকের কানে এই কথাটা ভেসে আসতেই সে পিছন ফিরে দেখে বিপাশা তার দিকে তাকিয়ে একটা হাসি হাসছে আর বলছে, আজ থেকে 1 বছর আগে আমি তোর বাড়িতে বাসন মাজা আর ঘর পরিষ্কার করার কাজ করতাম, আর আমার মা রান্না করত। আমি যেদিন থেকে তোর বাড়িতে কাজে ঢুকি সেদিন থেকে তোর ওই চোখের কুদৃষ্টি আমার উপর পড়ে। এরপর আমি তোর বাড়িতে 2 মাস কাজ করতে করতে তোর সঙ্গে আমার গভীর সম্পর্ক তৈরি হয়, সেই সঙ্গে মাঝে মধ্যে তোর বাড়ির লোকজনের আড়ালে গিয়ে আমরা দুজন শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম। এইভাবে কয়েক মাস চলার পর জানতে পারি আমার গর্ভে তোর সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে এবং এই খবর তোকে জানাতে তুই আমাকে অস্বীকার করিস ও পেটের বাচ্চাকে মেরে ফেলতে বলিস। আমি তোর কাছ থেকে এরকম অপমান কোনোদিনও আশা করব ভাবতেও পারিনি, এবং তোর আর তোর পরিবারের বিরুদ্ধে আমি যে রুখে দাঁড়িয়ে প্রোটেস্ট করব সে ক্ষমতাও আমার ছিল না। সমাজের কাছে লজ্জায় অপমানে আমি কী করে মুখ দেখাবো, সেই ভয়ে আমি আমার বাড়িতে এসে আত্মহত্যা করি আর লিখে যাই আমার মৃত্যুর জন্য কেউ জানে না। আমার সঙ্গে তুই কি অন্যায় করেছিলিস মনে আছে? কানের কাছে ফিসফিসানি আওয়াজটা শুনে মৈনাক ভয়ে চমকে ওঠে। দেখে দিয়া ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, আজ থেকে ঠিক 7 মাস আগে আমার সঙ্গে তো সোশ্যাল নেটওয়ার্কিং একটা সাইটের মাধ্যমে আলাপ হয়। আলাপ হওয়ার পর প্রথমে তুই আর আমি একটা কথা বলতে বলতে আমাদের দুজনের মধ্যে ধীরে ধীরে কখন যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় আমরা নিজেরাও জানি। বন্ধুত্ব সম্পর্কের মধ্যে তুই একদিন আমার সঙ্গে দেখা করিস এবং যেদিন আমার সঙ্গে দেখা করিস আমাকে প্রপোজও করিস।
আমি তো প্রপোজ অ্যাকসেপ্ট করি, তারপর আমাদের দুজনের মধ্যে রিলেশন চলতে থাকে। রিলেশনশিপ চলাকালীন আমাকে নিয়ে কতবার হোটেলে নিয়ে গিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিস। তোর এই ভালোবাসা দেখে আমি ভাবতাম তুই হয়তো সত্যি সত্যি আমাকে ভালোবাসিস, কিন্তু না, তোর আমার উপর ভালোবাসা সব মিথ্যা ছিল। এইভাবে আমাদের মধ্যে কয়েকদিন রিলেশন চলার পর আমি দেখলাম তুই আমাকে ধীরে ধীরে অ্যাভয়েড করতে শুরু করলি। আমাকে ফোন করতিস না, আমি ফোন করলে তুই কেটে দিতিস। যাওয়া আমার ফোন ধরতিস, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতিস। খুব তোর সঙ্গে যখন আমার ঝামেলা চলছে, ইতিমধ্যে আমার কয়েকটা বন্ধু এসে আমাকে বলে তুই নাকি আমাকে ছেড়ে একটা অন্য মেয়ের সঙ্গে রিলেশনে আছিস। আমি প্রথমে বন্ধুদের কথা বিশ্বাস করি, তারপর একদিন আমার বন্ধুরা তুই অন্য মেয়েদের সঙ্গে কি কি করতিস ফোনে ভিডিও করে পাঠায়। আমি তোর আসল রূপের কথা জানতে পেরে তখন খুব ভেঙে পড়ি এবং ডিপ্রেশনে চলে যাই। ডিপ্রেশনে চলে যেতে যেতে তুই যে আমাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে রিলেশনে আছিস, আমি এটা কিছুতেই মেনে নিতে পারি না এবং আমি আত্মহত্যা করে বসি। দিয়ার কথা বলা শেষ হলে মোহনা, বিপাশা ও দিয়া ধীরে ধীরে মৈনাকের দিকে এগিয়ে আসতে আসতে হাসতে হাসতে বলে, তুই আমাদের ঠকিয়েছিস, তাই তোর এই পৃথিবীর বুকে ঠাঁই নেই। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই বেঁচে থাকলে আমাদের মতো আরো অনেক নিরহ মেয়ে সর্বনাশ করবি, তাই তোর জন্য মৃত্যুই শ্রেয়। এই কথা বলে 6টা কালো কালো বড় বড় ধারালো নখযুক্ত হাত মৈনাকের গলা লক্ষ্য করে এগিয়ে আসে, আর তা দেখে মৈনাক বিস্ফারিত দৃষ্টিতে একটা চিৎকার করে ওঠে, বাঁচাও! কিছু লোকজনের কথার আওয়াজ শুনে জয় ও রাঘবের ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই ওরা দুজন চোখ কচলাতে কচলাতে দেখে ওদের থেকে কিছুটা দূরে কয়েকজন গ্রামের লোক ভিড় করে দাঁড়িয়ে আছে আর নিজেদের মধ্যে কী সব যেন কথা বলছে। সেই কথাগুলো দুজনের কানে আসে। দাদা অতীতে ঘর পাপ করে, দাদা যদি এই কবর ডাঙায় ঘুরতে যাচ্ছে কখনো, তাদের অতীতের করা পাবেন ফল এই কবর ডাঙায় এসে ভোগ করতেই হয়। এই ছেলেটা নিঘাত অতীতে কিছু পাপ করেছিল, তাই আজও সেই অবস্থা। গ্রামের লোকেদের মুখে এই কথা শুনে জয় ও রাঘব একে অন্যের দিকে তাকায় আর বলে, মৈনাকের কিছু হলো না তো? এই কথা মাথায় আসতেই সঙ্গে সঙ্গে ওরা উঠে ওই দিকে ছুটে যায় ও ভিড় ঠেলে এগিয়ে গিয়ে যা দৃশ্য দেখে, সেই দৃশ্য দেখার জন্য হয়তো প্রস্তুত ছিল না ওরা। দেখে মৈনাকের দেহটা একটা বড় কবরের পাশে পড়ে আছে। পেট থেকে পা পর্যন্ত পুরোটা যেন কেউ থেঁতলে দিয়েছে। সে এক রক্তারক্তি কাণ্ড। চোখের মণি দুটো ঠিকরে বেরিয়ে আসছে মৈনাকের। এরকম ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে ওদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে।
দুজনে দুজনের হাত ধরে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, মৈনাকের এই অবস্থা কে করলো? ওদের দুজনের কথা শুনে ওদের আশেপাশে দাঁড়িয়ে থাকা গ্রামের বাসিন্দারা বলতে লাগলো, এই পোলা নিঘাত কোনো পাপ করেছিল জীবনে, এটাই ওকে কমর ডাঙা জিনেরা ওকে শাস্তি দিয়েছে। ওর ওই পাপ কাজের জন্য কিছুদিন আগে তোমাদের মতো একটা ছেলে রাতের বেলায় এই কবরখানায় ঘুরতে এসেছিল। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় এই কবরখানার ভেতর থেকে। সেও মনে হয় জীবনে এই ছেলেটার মতো পাপ কাজ করেছিল, তাই তাকেও জিনেরা শাস্তি দিয়েছে। তোমরা পাপ কাজ করনি বলে তোমরা এই শাস্তির হাত থেকে রেহাই পেয়েছ। গ্রামের বাসিন্দাদের মুখ থেকে এই ধরনের অদ্ভুত কথা শুনে দুজন দুজনের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়। হন্টেড হিস্ট্রিজ, যার পরদে পরদে রহস্য।